নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি। শাকিন শাড়ি নাটকের দেখছিলাম। কালকে কিন্তু যে এপিসোডটা আপনারা দেখেছেন, কিন্তু অলরেডি গোলাম কিন্তু ধরা পড়ে গেছে। গোলাম কিন্তু একদম মান্নানের হাতে নাতে ধরা পড়ে গেছে। এবার গোলাম ভাবে মন্ডল সাহেবের মেয়ে মান্নানকে এখন মানাবে আমি জানি না। তো আজকের এপিসোড তো খুব মারাত্মক হতে চলেছে। এই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিবারের মতো কিন্তু ভিডিওর যে অরিজিনাল লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা অরিজিনাল লিঙ্কটাও চেক আউট করে নিন। তো চলুন বন্ধুরা, আজকে সেই দুর্ধর্ষ এপিসোডটা দেখে নেব। আমার তো তোমাকে ছেড়ে যাবার ইচ্ছে করতেছে না। মনে হচ্ছে তোমার আব্বা কয়ে তোমাদের বাড়িতে একটা কামলি এলি। অত আল্লাহ ভালো না। মন্ডল সাহেব যদি জানতে পারে তুমি তার বেটির হাত ধরিস, তাহলে কাইটা গাঙ্গে ভাসাই দিবি। মন্ডল সাহেব কাটতে ফাঁসানোর আগে আমার তো মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে গাঙ্গের পানিতে ভেসে বেড়াচ্ছি। কস্তুরি, একটা গান গিয়ে শোনাও না। গানের সুরে সুরে ভেসে ভেসে আমরা কোন দূর দূরান্তে চলে যাই। মানে সুরে ভাসাবে তোমায়। তুমি নিজেও মরবা, আমাকেও মারবা। তুমি যাও তো এখন এখান থেকে। এই তো যায়নি, আছে তো দেখ। বাবা কিছু কি কবেন? কথা আর কি কবরে বাপু, তুমি আবার কি মনে করো? আমি কি আপনার কোনো কথায় কোনোদিন রাগ করেছি বাবা? না, তা করে না বৌমা। করছিলাম প্রেমানন্দ শহরটা চলে গেছে, তুমি জানো নাকি? শুনেছি বাবা। সে যাওয়ার সময় তোমাকে কিছু হয়ে গেছে বৌমা? আমার তার কি কর আছে বাবা? না, এমনি কইলাম মা। শহরটা যদি চলেই যাবি তাহলে মধ্যেখান থেকে এত কীর্তি করবার গেছিল কেন? আমি খালি সেই কথা কই। আজকালকার সাল পাল খালি জানে বড় বড় কথা শুনে বের, এক একজন বিদ্যাসাগর হইবার চায়। আরে বিদ্যাসাগর হওয়া কি অত সহজ? বিদ্যাসাগর এই রে, আবার এখানে কেন ঘোরাফেরা করছিস? কি ডাক্তার, তোমার সাইকেল ব্যাগের কি হলো? কিছুই হয় নাই। রুইতনের বাড়ির জমা রেখে আইছি। চিন্তা করতেছি এই সারিসুরি গ্রামে আর কোনো চিকিৎসাপত্র করবো না কারো। সেই জন্য ওসব বুঝা টুজা রেখে কি লাভ আমার? এ কি করছাও? আমরা তোমার কাছে কি অপরাধ করলাম রে ভাই? এই তুমি যদি আমার কাছে চিকিৎসা না করো তাহলে তো বিপদ। ভাঙাচোরা যাই হোক, তুমি তো আমার কাছে ভরসা। ভাঙাচুরা? ভাঙাচুরা মানে তুমি কি বুঝাবার চাচ্ছাও? আমি জাপান ডাক্তার ভাঙাচুরা? কোন জায়গা আমার ভাঙা? দেখো তো আমার শরীরটা ভালো না ভাঙা? ভাঙা তো তোমার শরীর। তোমার বউ তোমাকে ধরে ধরে পিটিয়ে তোমার শরীর ভাঙিয়ে দেয়। নিঃস্বার্থভাবে এই সারিসুরি গ্রামের সব মানুষের চিকিৎসা করে দেয়, তার এই প্রতিদান দিলে গুরুদাস? হ্যাঁ, আমি তোমাকে ভাঙাচোরা বলিনি ডাক্তার। এই তুমি আমার ভুল বুঝতেছ। কিসির ভুল বুঝতেছি? তুমি এখন কথা ঘুরে চাও তাই না? কথা ঘুরেছি না। না শোনো, আমি এখন বুঝতে পারতেছি বাসন্তী বৌদি কিসের জন্য 2 দিন পর পর তোমাকে ধরে পিটিয়ে। আমি ভাঙাচোরা ডাক্তার হলি পরে এই বিনে পয়সায় তোমাকে যদি চিকিৎসা না করতাম তাহলে 1 বছরের ভিতর এই 327 ভোট কমে 227 নামে আসতো। 100 লোক মানে মরিয়ে কেলা যাইতো, আমি গ্যারান্টি দিয়ে কবে পারি ভাই। দাদা আমার ভুল হয়েছে। গায়ে হাত দাও কিসের জন্য? ছাড়ো আমার গেলে। কি লম্বা করে কেন? তুই সারা বালু কেবা করে? আচ্ছা, ওই জাপান ডাক্তারের ব্যাগ সাইকেল এখানে কিসের জন্য? ওটা তোর চিকিৎসার জন্য আনাইছে, তুই আমার কথা রাখছিস কিসের জন্য? আমি কোনে তোর কথা রায় যাচ্ছি? তুই আমার সঙ্গে চালাই করতেছিস না?
তুই জানিস না আমার সঙ্গে চালাকি করতে হলে তোর 7 বার ফিরে জন্মগ্রহণ করা লাগবে। তুই সরাসরি ক মন্ডল তোরে আটকা রাখছিল কিসের জন্য? মন্ডল আমাকে আটকা রাখিছে তো কিটা কয়েছে, আর সে আমাকে আটকা রাখবি কে? আটকায় রায়নি না, তাহলে কথা নাই বার্তা নাই, তুই বিষে খালি গেছিস, সেন তুই ফিরতেছিস না কিসের জন্য? রিগান তো কয় মন্ডলের মেয়ের সঙ্গে তুই প্রেম করবার যে ধরা খাইছিস, সেই জন্য মন্ডল তোরা আটকায় রাখছে, পরে মাইডে লাশ গুম করে দিচ্ছে। কথা করছিস না কিসের জন্য? আরে ওসব কিছু না, এ হচ্ছে মান্নান ভাইয়ের পাগলামি। সে করছিল যে আমি নাকি মন্ডল বাড়ির কুটুম হয়ে গেছি, সে কথা কই তো আমাকে তো রাসপেদ দিল না। কাইলু কি আসপেদ দেয়, অনেক জোরাজুরি করে তারপর আসলেন। ওরে বাবা, জামাই হতি না তুই এত আদর, তো তুই যে ওই জায়গায় জামাই আদর খাচ্ছু, আর এদিকে তোর মা যে তোর খবর না পেয়ে কাইতে কেটে সারা গ্রাম অস্থির করেছে, সে খবর। এই ঘরের শত্রু বিভীষণ কিসের জন্য আবার সারি সুরি গায়ে ফিরাইছে রুইতন কত? এ জাপান, সারি সুরি কাউ কি তোমার কাছে বেঁচে গেছিলাম নাকি? দেখছো রুইতন, তোমার সামনে আমাকে কেবা করে অপমান করতেছে কে? আমাকে তুমি করে তো করছেই, আবার খালি নাম ধরে ডাকতেছে, জাপান করছে। ডাক্তার কথাটা কর কোনো প্রয়োজন বোধ করতেছি না, কিসের জন্য? হ্যাঁ, তুমি না ঘোষণা দিয়ে চাও যে সারি সুরি গায়ের কারো চিকিৎসা করবে না, আর চিকিৎসাই যদি না করবে তাহলে খামাখা ডাক্তার ডাকবো কিসের জন্য? দেখিস রুইতন, তুই এর কথার পাইনি দেখিসাও খারাপ পাই যান। আমি যদি এই সারিসুরি গ্রামের মানুষের চিকিৎসা নাও করি, তাহলে পরে কি আমার ডাক্তারের নামটা পদবিটা বাদ দিয়ে দেওয়া লাগবে? কও, তুমি এই বেইমান চ্যাংড়ার চিকিৎসার জন্য আমার সাইকেল আর ব্যাগ জমা রাখিছিলে, তাই না? আচ্ছা ডাক্তার, তোমার একটা কথা কই। ও তো ঘরের শত্রু বিভীষণ। তা বুঝছি, কিন্তু তুমি গোলামের উপরে এত খেপিছা কিসের জন্য? তুমি যাবা আচরণ করতে চাও, তার তো মনে হয় যে আমাকে গায়ের যে শত্রু আছে তার চেয়ে গোলাম তোমার বড় শত্রু। তুই রহস্যটা কোনো কম নেই? ভাই রে রুইতন, হ্যাঁ, এই গুলাম যে আমার কত বড় ক্ষতি করেছে, কি সেটা যদি আমি কবের পারতাম তাহলে তো ক্ষতিটা করবে পারতো না। ও তুমি আমার সাথে যে বেইমানি করেছো মনে রাখো, আল্লাহ কিন্তু সহ্য করবি না, বুঝছাও? সে একটা মেয়ের কাছে, ফরান মেয়ের কাছে আমার চিঠি লেখা নিছে। সেই মেয়ে যে কি ভাষায় চিঠি লেখে রে ভাই, তুমি তো দেখো, তাহলে পরে ফিটা পড়ে যাবে। চিঠির ভাষা কি তুমি বুঝতে পারবে না, অশ্লীল। সি 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 কস্তুরি সি, এই তোমার টেস্ট যে এত খারাপ হবে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমারই তো লজ্জায় মুখ দেখাবার ইচ্ছা করতেছে না। আমি যে কথাটা মন্ডল সাহেবের কব, তাই তোমার লজ্জা মনে হয় করতেছে। দোহাই লাগে, আব্বার কথাটা কইেন না, তাহলে আব্বা গোলামে কাইতেই ফালাবে। ওরে বাবা, গোলামের পর তোমার এত টান হয়ে গেছে? হ্যাঁ, যা ভাবিছিলাম তাই তো দেখতেছি। প্রেমে তো গুড়ির মতো দানা বাঁধে গেছে দেখতেছি। হ্যাঁ, নিজের চিন্তা বাদ দিয়ে গোলামের চিন্তা আগে আসতেছে। মন্ডল সাহেব কথাটা শুনলি পরে তোমাকে আগে কাটি কুটি কুটি করবি না, সেই চিন্তা করা বাদ দিয়ে গোলামের চিন্তা আগে হচ্ছে, তাই না? আপনি কি চান আব্বা আমার কাইটে ফেলাক? আমি আপনার এত বড় সত্য হয়ে গেছি মান্নান ভাই। মান্নান ভাই, আব্বার কথাটা কইেন না, আপনার নতুন বইয়ের দোহাই লাগে মান্নান ভাই। কথা দিবার পারলাম না কস্তুরি। তুমি এনে খামাখা একটা মানসিক টানি আনতেছ কি জন্য এই গ্যাঞ্জামের মধ্যে? তারও তো একটা বিপদ হবার পারে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি বাপ। সকালে উঠে আমাকে এর বিদায় হওয়ার হুকুম দিল তোর চাচা, তো সকালে উঠে যে আমরা গেলাম না, সে তো কোনো আওয়াজ দিচ্ছে না। তোকে তো মা আগেই কয়েছে যে এইটা নিয়ে তুই কোনো চিন্তা করবো লয়। তুই কি কিছু কয়েছিস? হুন্ডার টাকা ফেরত দিয়েছিস নাকি? কি যে কইস মা, 100 টাকা কি আমার কাছে আছে নাকি? সেটা তো অর্ধেকের বেশি খরচ হয়ে গেছে ধার দেনা শোধ দিতে দিতে, আর বাকি যে অর্ধেক ছিল মন্ডল বাড়ির চাওয়াল। জুয়ের আসলে বসলি সেটা কতক্ষণ টেকে বা? তালি পরে তোর চাচা চুপ হয়ে গেল কেন? মাত্র তো একটা ডোজ দিছি মা, তাতেই চাচা চুপ হয়ে গেছে। আরো তো মেলা ডোজ বাকি আছে। গোলাম ভাই, সরর মতো অবাক করতেছে কিসের জন্য? না, দেখতেছিলাম বাড়িতে আর কেউ আছে নাকি। তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার সঙ্গে আবার
তোমার কিসের জরুরি কথা? সব কথা তো থাকে আমার আব্বার সাথে। তা মন্ডলকে নতুন কোনো খবর পাঠাইছে? শুনলাম মন্ডল নাকি তার বাড়ি তোমাকে আটকে রেখেছিল। আর কেউ না শেফালি, তোমাদের এই বিয়ে শাদী নিয়ে না আমি একটা মহা সিস্টেমের মধ্যে পড়ে গেছি। দুই পক্ষের কেউ আমাকে বিশ্বাস করে পারতেছি না। আমি কিন্তু তোমার বিশ্বাস করছি গোলাম ভাই, কি কইবার চাও সিডা কও। আমি তোমার আব্বাকে এত করে বুঝিয়ে কলাম যে বিয়েতে যেহেতু তুমি রাজি আছো, সে তো মন্ডল সাহেবের সঙ্গে দেখা করে বিয়ের বিষয়ে একটা ফয়সালা করে ফেলবে। আর সে তো আমার কথা শুনলই না, উল্টো আমাকে রাজাকার করে গালি দিল। পুরানি হিস্টোরি বাদ দিয়ে নতুন করে কি কইবার চাও সিডা কও তো। আরে ভাই, পুরনো কথা না শুনলে তো ঘটনা কোন দিকে যাচ্ছে তা তো কিছুই বুঝতে পারবে না। তোমার আব্বা মন্ডল সাহেবের সঙ্গে দেখা না করায় সে রেগে ফায়ার হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেছে যে লোকজন দিয়ে সারি সুরি গায়ে এসে তোমাকে তুলে নিয়ে যাবে, ওই জোর করে মানান ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিবি। আর আমি গায়ে সেই কাহিনী যদি লিক আউট করবেন না পারি, সেজন্য আমাকে দুদিন আটকে রাখিছিল। অবশ্য আমার সঙ্গে কুটুমের মতোই আচরণ করেছে। মন্ডলের এত হাঙ্গামা করার কি আছে? আমি তো আমার নিজের ইচ্ছা মতোই মান্নানকে বিয়ে করবে চাইছি। আমার আব্বা না হয় বিশাখালি যায় নাই, তারা তো আমাকে বাড়ি আইসা বিয়া সব কিছু ঠিকঠাক করে পারতো। তুমি বিশাখালি গেলি কতটা কয়া দিয়ে তো। গেলে তোর কপালে আবার যাচ্ছে মনে হচ্ছে। কথা কইস না কেন? কথা যে আসলে কোন তেন শুরু করবো মন্ডল সাহেব সেটাই বুঝতে পারতেছি না। কাল রাত্রি যে ঘটনাটা ঘটে গেল, কাল রাত্রির ঘটনাটা কি কদিন? ঘটনা তোর একটা না মন্ডল সাহেব, কোনটা আগে কব কন তো? ওই যে আচ্ছা, কালকে কস্তুরিক দিয়ে আপনি গোলামে কি জন্য সারি দরটা দিয়ে পাঠালেন, এইটি তোমার মাথার মধ্যে ঢুকতেছে না মন্ডল সাহেব। তুই আসিস খালি গোলামিক নিয়ে, তাক সাইরে না দিয়ে বসে বসে ভাত নষ্ট করে কি লাভটা হচ্ছিল? ও, আমার জন্য একটা লোক আপনার এখানে দুই বেলা খাচ্ছে, এইটাই আপনি আক্কারা পড়ে গেল, তাই না? বেশি বুঝে ফেলাইছিস আমার নাম। এখন ক দেখি রাইতের বেলায় রওশন কিসের জন্য আমার ঘরের সামনে খাড়িয়েছিল? কি করছেন এটা? রওশন কি আপনার ঘরের সামনে খাড়া ছিল নাকি? ক্যারে তুই না কলু রাইতে এত কিছু দেখিস, অথচ আসল ঘটনাটাই তোর মনে নাই। এই বেকু, তুই যখন গোলামের ছেড়ে দেওয়ার খবর জানলা দিল আমার কাছে, তখন তোর সামনে কি রাখা ছিল? হ্যাঁ, কার সাথে কথা কইছিল তুই? ওরে আল্লাহ, আমি তো সব কিছুই ভুলে গেছি মন্ডল সাহেব। আসলে হয়েছে কি, আপনার সাথে কথা কয়ে যাওয়ার পরে এরম একটা ঘটনা দেখেছি যে ওই ঘটনার টেনশনে আমার কোনো কথাই আর মনে নেই মন্ডল সাহেব। এমন ভাবে কথা করছো যে সাহেব মন্ডলের বাড়িতে যেন ডাকাত পড়েছিল। না, তা কি করছে? বলতে পারবে ওই না। যে খত বাড়ি আর সিরিয়াল তিন তো লোকজন আসি পড়েছে, উড়ি কি আমি হেনে লিয়ে আসবো? আসি পড়েছে নাকি খালাতো ভাই? ভুলে গেছে, ও আর ভুলবে না। তালি পরে মন্ডল সাহেব উড়ে হেনে ডাকিলে আসুক। তুমি যাও, উড়ে যদি চা নাস্তার ব্যবস্থা করো, আমি যাচ্ছি উড়ে। এনে ডাকার কোনো দরকার নেই। হান্নান তুই এক কাম করে গে, যা ওই তাগারে চা নাস্তার জন্য করে টাকা দিয়ে দে, আর বিদায় করে দিয়ে বলে দে যে যে কামের জন্য ডেকেছিলাম সে কামের আর দরকার নেই। ভাই রে, আমি তোমা কি কয়ে সান্ত্বনা দেব বুঝতেছি না। আমি একবার শিফাইলের সাথে কথা কইবার চাইলাম, সেটা তো তুমি নিষেধ করো। দা দিদি, এটার দরকার নেই। তুমি যদি শেফালির সাথে কথা কবে যায় অপমান হয়ে আসো, সেটা আমার জন্য আরো বেশি কষ্ট হবে। আমার মতো মানুষের আবার মান অপমান। দিদি, তুমি আমার কিরাম ভাই মনে করো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি আমার মায়ের পেটের বোনের চেয়ে বেশি। আমার জন্য তুমি কোনো জায়গায় অপমান হও সেটা আমি চাই না, তাহলে পরে আমি সহ্য করতে পারবো না। তোমার যাওয়ার দরকার নেই। ভাই রে, আমি যদি তোর মায়ের পেটের বোনের মতোই হয়ে থাকি, তাহলে কিসের জন্য বুঝতেছ না যে তোর চোখের জল দেখলেও যে আমার বুকটা ফাইটে যায়, কষ্ট হয়। আমি যদি তোর এই কষ্টের সময় কিছু করবে নাই পারলাম, কিসের দিদি তোর ক? দিদি রে, আমি জানি এই সারি সুরি গায়ের মধ্যে আমার প্রতি যদি কোনো মায়া মমতা থাকে তাহলে পরে আমার বোন তুই। এই জন্য তো এত কিছুর পরে আমি সারি সুরি গায়ে ছেড়ে যেতে পারিনি। না হলে পরে যেদিন শুনেছিলাম যে শেফালি আমার মৃত্যু কামনা করে দরগায় মুরগি মানত করেছিল, সেদিন আমি সারি সুরি গায়ে ছেড়ে চলে যেতাম।
এইসব দিদি তুমি আর আমার জন্য কোনো চিন্তা করার দরকার দেখায় মানে নেই পৃথিবীতে আর বলো শ্যাপালির কাছে আমার বিষয়ে কোনো কথা করার দরকার নেই ভাই রে ধৈর্য ধরো আর উপরওয়ালার ডাকো সব ঠিক হয়ে যাবে আমিও তার কাছে কই সে যেন তোমার মনটা শান্তি এনে দেয় আমি যাই দিদি ক্যারে রঞ্জু ভালোই তো কান্নাকাটির সিন করলে দেখলাম তা আমরা কি দোষ করেছি আসো আমাকে গলা ধরে একটু কাঁদতে যাও আচ্ছা বৌদি তুমি তো আগে এত খারাপ ছিলে না তুমি এরকম খারাপ হলে কবে থেকে ও উচিত কথা কইলে পারে মানুষ খারাপ হয়ে যায় তাই না বন্ধুরা দেখলেন অসাধারণ একটা দৃশ্য এখনো এবার কি হবে আপনারা কমেন্ট করে জানান মান্নান বলবে না এখন ব্যাপারটা বুঝতে পারছি না আমার মন্ডল সাহেব কারা এসছে তাদেরকে না করে দিল সেটাও বোঝা গেল না মন্ডল সাহেব কাউকে একটা ডেকেছিল মন্ডল সাহেব কিন্তু নিজের ভয়ে রয়েছে আর মান্নান আমার যতদূর মনে হচ্ছে এখন বলবে না তার কারণ যেহেতু ওর বিয়ে আছে সারিনসুরি গ্রামের যেহেতু কারণ সারিসিরি গ্রামের কাউকে যদি কিছু করে তাহলে তো ওর বিয়েটা আর হবে না সেই উদ্দেশ্যটা পূরণ হবে না এখন শেষ পর্যন্ত কি ঘটে সেটাই দেখা আশা করি ভিডিওটা আপনারা আমাদের সাথে এনজয় করছেন এইভাবেই আমাদের পাশে থাকুন আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করুন লিঙ্ক পাঠান কোনো নতুন ভিডিও থাকলে সেগুলোও বলুন আমরা দেখবো আর নাটকের সাথে সাথে সেই ভিডিওগুলো পাশাপাশি দেখতে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন